এক ঝলক তাকিয়ে নিয়ে বললেন, আমি স্কটল্যান্ড ইয়ার্ড থেকে এসেছি, ডিটেকটিভ ইন্সপেক্টর বুলক। আপনার সঙ্গে কিছু কথা আছে, একটু সময় হবে? রাত হয়ে গেল বলে আমি দুঃখিত। বাধ্য মেয়েটির মতো চেয়ারে বসলো এডিথ। কোনো ভূমিকা না করেই বুলক সরাসরি প্রশ্ন রাখেন, আপনার বাবার শোবার ঘর থেকে গত রাতে আপনি রবার্ট ফরগাসকে বেরিয়ে আসতে দেখেছিলেন, তাই না? হ্যাঁ। আপনি তো তার মুখটা দেখতে পাননি, সেটা তো রুমাল দিয়ে ঢাকা ছিল। না, মুখটা দেখতে পাইনি। তাহলে চিনলেন কিভাবে? ওর টুপি, ম্যাকিন্টাস আর গার্টারটা দেখে। যেখানে যেভাবেই থাকুক, ওকে চিনতে কোনো অসুবিধা হবে না। একটু চুপ করে থেকে বুলক দুম করে জিজ্ঞেস করে বসলেন, আচ্ছা, ফরগাসের চোখের রং কেমন? হঠাৎ এমন একটা প্রশ্নে বেশ হকচকিয়ে গেল এডিথ। ঠিক মানে আমতা আমতা করে বলল এডিথ। ঠিক বলতে পারবো না। নীল নীল চোখ। হ্যাঁ, ফরগাস সুপুরুষ, তার চোখ নীলই হবে। আপনি একেবারে নিশ্চিত নন, তাই না? না, আমি নিশ্চিত, বলল এডিথ। প্রথমটাই ঠিক স্মরণে আসেনি, ফরগাসের চোখ নীলই। গত রাতে যখন তার মুখোমুখি হয়েছিলেন, আপনি কি তার নীল চোখ দেখতে পেয়েছিলেন? শুনেছি সে চোখ ঢাকা দেয়নি। নিশ্চয়ই তার চোখ আপনার চোখে পড়েছিল। আমি দেখিনি। ঘটনাটা এত দ্রুত ঘটে গিয়েছিল যে তার চোখের দিকে তাকাবার সময় পাইনি। কিন্তু আপনি যে তার মুখটা দেখেছিলেন তা তো অস্বীকার করতে পারেন না। হ্যাঁ, কিন্তু চোখের দিকে তাকাইনি। আমতা আমতা করে সম্মতি জানালো এডিথ। তাকে দেখে আমি আমি এমনিতেই হতভম্ব হয়ে পড়েছিলাম। মিস ব্ল্যাকনে, সহানুভূতিসূচক কণ্ঠে বললেন বুলক, আপনার একটা কথার উপর নির্ভর করছে একটা মানুষের জীবন মরণ। সেই দিকটা মনে রেখে আপনি কি হলফ করে বলতে পারেন আপনি বব ফরগাসকেই দেখেছিলেন? মুহূর্তকাল চুপ থেকে খুব নিচু গলাতে বলল এডিথ, হ্যাঁ হ্যাঁ, গত রাতে আমি যাকে দেখেছি সে ফরগাসই ছিল। আমি হলফ করে বলতে পারি। শুধু পরনে ম্যাকিন্টাস টুপি আর গার্টারটার উপর নির্ভর করে, তাই না? চুপ করে থাকলো এডিথ। বুলক আবার করলেন একই প্রশ্ন। আপনি হলফ করে বলতে পারেন, ওই পোশাকগুলো দেখেই হলফ করে বলতে পারেন, তাই তো? আর কিছু দেখে নয়? হ্যাঁ, ঠিক তাই, সেই নিচু গলাতে সম্মতি জানালো এডিথ। চুপ করে বসে এডিথকে একটু ধাতস্থ হওয়ার সময় দিয়ে বললেন বুলক, আমি যা বলছি এবার তা মন দিয়ে শুনুন। আমি যদি বলি গত রাতে আপনি যাকে দেখেছেন সে রবার্ট ফরগাস নয়, যদি বলি ওর টুপি থেকে গার্টার পর্যন্ত হুবহু পোশাক পরে অন্য কেউ ফরগাস সেজে এসেছিল, আপনি কি হলফ করে বলতে পারেন এই সম্ভাবনাটা মিথ্যে? একটু থতমত খেয়ে জবাব দিল এডিথ, না, সেখানে আমি হলফ করে বলতে পারবো না। তাহলে যদি বলি গত রাতে আপনি যাকে দেখেছেন সে ফরগাসের পোশাক পরা অন্য কেউ? তা তা হতে পারে, একমত হয়েও বলল এডিথ। তবু আমি যে ফরগাসকেই দেখেছি তার মধ্যে কোনো ভুল নেই। ঠিক আছে ঠিক আছে, এখন ও প্রসঙ্গ থাক। এখন আরেকটা কথা বলুন তো, আপনার বাবা আর ফরগাসের মধ্যে কি ঝগড়াঝাটি হয়েছিল? ফরগাস কি আপনার বাবাকে শাসিয়েছিলেন? আপনার বাবা কি তা শুনে বেশ বিচলিত হয়েছিলেন? বলতে পারবো না, বাবা ওসব নিয়ে কোনো আলোচনাই করেননি আমার সাথে। ঝগড়াঝাটি যে হয়েছিল তা নিশ্চয়ই জানতেন? হ্যাঁ, জানতাম। আপনার বাবা যখন এ নিয়ে কোনো আলোচনাই আপনার সঙ্গে করেননি, তাহলে কিভাবে জানলেন? আমাকে মিস্টার রেনরি বলেছেন। কখন? গতকাল সন্ধ্যায়।
নিউ ক্যাসেল থেকে আমাদের বাড়ি ফেরার পথে। তখন কারা কারা নিউ ক্যাসেল থেকে ফিরছিলেন? আপনি আর মিস্টার রেনর? হ্যাঁ, আমরা কিছু কেনাকাটা করার জন্য নিউ ক্যাসেলে গিয়েছিলাম। বুলুকের কুতকুতে চোখ যেন মুহূর্তের জন্য ঝিলিক দিয়ে উঠল। নিউ ক্যাসেলে? নিউ ক্যাসেলে কেনাকাটা করতে গেলেন কখন? ফরগাস আপনার বাবা আর মিস্টার রেননের ঝগড়াঝাটির পরে, তাই তো? হ্যাঁ, গতকাল বিকেলে। গতকাল দুপুরে বাবা মিস্টার রেনরকে নেমন্তন্ন করেছিলেন আমাদের বাড়িতে খাওয়ার জন্য। মিস্টার রেনর বলেছিলেন কিছু কেনাকাটা আছে তার, এখনই বাস ধরে নিউ ক্যাসেলে যেতে হবে। বাবা বলেছিলেন এখনই বাসে যাবেন কেন, খাওয়া দাওয়া করার পর আমার মেয়ে না হয় গাড়ি দিয়ে আপনাকে নিয়ে যাবে। আমিও রাজি হয়েছিলাম, কারণ আমারও কিছু কেনাকাটা ছিল। ও, তাহলে এভাবেই আপনারা দুজনে নিউ ক্যাসেলে গিয়েছিলেন? সবসময় একই সঙ্গেই ছিলেন নিশ্চয়ই? মেয়েটি চকিতে চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো আর কাঁপা কাঁপা গলায় প্রায় চিৎকার করে বলে উঠল, মিস্টার বুলক, আপনার এই ধরনের প্রশ্নের উদ্দেশ্য কি? উত্তেজিত হবেন না, গম্ভীর কণ্ঠে বললেন বুলক। যা জিজ্ঞেস করছি তার জবাব দিন। আপনারা কি সবসময় একই সঙ্গে ছিলেন? সাদা হয়ে গেল এডিথের মুখ। না, আমরা প্রায় 1 ঘন্টার জন্য একসঙ্গে ছিলাম না। মিস্টার রেনর তার উকিলের সঙ্গে দেখা করার প্রয়োজনে চলে গিয়েছিলেন। আর আপনি? আপনি আপনার দোকানপাতি করলেন? হ্যাঁ। মিস্টার রেনর তার কেনাকাটা কখন করলেন? উকিলের সঙ্গে দেখা করতে যাওয়ার ফাঁকে। তিনি যখন দোকানপাতি করলেন তখন কি আপনি তার সঙ্গে ছিলেন? না, উনি পৌঁছেই আগে চলে গিয়েছিলেন উকিলের কাছে। পরে আমরা একসঙ্গে হয়েছিলাম চা খাওয়ার জন্য। ঠিক আছে, তবে তিনি কি কেনাকাটা করলেন তা নিশ্চয়ই দেখেছিলেন? অবশ্য এটা আমার ধারণা। আমি শুধু একটা পার্সেল প্যাকেট দেখেছিলাম, গাড়ির পেছনে এনে রেখেছিলেন। কিরকম পার্সেল জানতে চাইলেন বুলক। চুপ করে গেল মেয়েটি, মুখ ফ্যাকাশে। চুপ করে গেলেন কেন? বলুন কিরকম পার্সেল। এটা এটা একটা বেশ বড় পার্সেল ছিল, তোতলাতে তোতলাতে বলল এডি। আর একটা ছোট গোল। গোলটা কতখানি গোল? এইরকম? এই বলে পুলক তার লোমশ হাতের আঙুলগুলো প্রায় 1 ফুট গোল করে দেখালেন। হ্যাঁ, ওইরকমই হবে। আর এই দিকটা? বলে নিচে উপরে আঙুল রেখে বললেন, ওর অর্ধেক, তাই তো? চুপ করে শুধু ঘাড় নেড়ে সম্মতি জানালো এডিথ। আচ্ছা, ঠিক আছে মিস ব্ল্যাকনে, এবার আপনি শুতে যান, বললেন বুলক। কিছু মনে করবেন না, অসময়ে বিরক্ত করলাম আপনাকে। বাইরে বেরিয়ে মুহূর্তকাল গভীরভাবে কি যেন চিন্তা করে নিলেন। তারপর গাড়িতে উঠে হুকুম করলেন, ব্রুম ম্যানরে চলো, তবে বাড়ির একেবারে সামনে নয়, একটু দূরে থামবে। প্রায় মাঝরাত। যেখানে এসে থেমে গিয়েছিল রেনরের উপন্যাস, তারপর থেকে দ্রুত লিখে চলেছেন ডাইনিং রুমে বসে। চুল্লিতে আগুন জ্বলছে, এক মনে লিখে চলেছেন সেই রোমাঞ্চকর উপন্যাস অতি দ্রুত। হঠাৎ চারদিকের নিস্তব্ধতা ভেদ করে নির্জন সেই বাড়ির বাইরের দরজার বেলটা ঝনঝন করে উঠতেই এমন চমকে উঠলেন যে কাগজ ফুটো হয়ে কলম আটকে গেল। কান খাড়া করে শুনতে শুনতে অপরাধী মন তার দুলে উঠল, কেঁপে উঠল তার বুক। টান টান হয়ে চেয়ারে বসলেন। এত রাতে কে এলো? সাড়া না পাওয়ার একটু পরেই আবার বেল বেজে উঠল, এবার একটু বেশিক্ষণ ধরে। ডায়না এখনো ঘুমোচ্ছে। রেনর জানেন সাড়া দিতে গেলে তাকেই উঠতে হবে। চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। ঘর থেকে বেরিয়ে অন্ধকার বারান্দা দিয়ে এলেন সদর দরজায়, চাবি খুললেন। সামনেই অন্ধকারে দাঁড়িয়ে মোটাসোটা একটা মানুষ, মাথায় পুরনো একটা ফেল্টের টুপি, তোবড়ানো, পরনে পুরনো ম্যাকিনটাস। কে? কি চাই এখন?
ঝংকার দিয়ে উঠলেন রেনর। বুলক তার টুপির কোনাটা একটু ছুঁয়ে বললেন, অসময়ে বিরক্ত করলাম, দুঃখিত। যেন যথেষ্ট পরিমাণে মদ গিলেছেন। আপনার সঙ্গে একটু দরকার ছিল। কে হে তুমি? কি দরকার এত রাতে? হুজুর, আমার নাম সিম্পন্স। বলে আগন্তুক একবার চারদিকে সেই অন্ধকারের মধ্যে সজাগ দৃষ্টি বুলিয়ে আবার তাকালেন রেনরের দিকে এক দৃষ্টিতে। বললেন, হুজুর, খুব একটা গোপন কথা ছিল। দেখো, ভ্যান ভ্যান করো না। বিরক্তি সুরে বললেন রেনর, যা বলার তাড়াতাড়ি বলে বিদায় হও। গতকাল বিকেলে নিউক্যাসলে যে দোকানে আপনি কেনাকাটা করেছিলেন হুজুর, সেই ব্যাপারটা নিয়ে। ফিসফিস করে বলল আকান্তক। সেই দোকানের ম্যানেজারই আমাকে আপনার কাছে পাঠিয়েছেন। মুহূর্তে রেনরের মুখে রক্ত প্রবাহ খেলে গেল। আতঙ্কিত হয়ে উঠলেন তিনি। কি হলো আবার? ভিতরে এসো, ঝাঁকুনি দিয়ে বললেন রেনর। বুলক ঢুকলেন দরজা পেরিয়ে বাড়ির ভিতরে। রেনর আবার দরজা বন্ধ করে দিয়ে ফিরে এলেন ডাইনিং রুমে। বুলকে এলেন পিছু পিছু। বলো, কি ঝামেলা হয়েছে? জানতে চাইলেন রেনর মুখে মুখে বসে। হুজুর, দোকানে পুলিশের হামলা হয়েছে। মাথার টুপিটা নাড়াতে নাড়াতে বললেন আগন্তুক। জানতে চাইছিল ব্রুম ম্যানরের ক্লাইভ রেনরের সঙ্গে আমাদের কোনো সম্পর্ক আছে কিনা। শুনে ভয়ে এমনই ঘাবড়ে গেলেন রেনর যে কিছুক্ষণ গলা দিয়ে কোনো কথাই বের হলো না। তারা আপনার কথাই বলছিল হুজুর, তাই জানতে পারলাম। জিজ্ঞেস করছিল, লম্বা দেখতে সুন্দর সেই ভদ্রলোক আমাদের দোকান থেকে কোনো ম্যাকিনটাস টুপি আর গার্টার গতকালকে বিকেলে কিনেছিল কিনা। সেলসম্যানের আপনার নাম মনে পড়ছিল হুজুর, কারণ ম্যাকিনটাস বাঁচতে আপনি অনেকক্ষণ সময় নিয়েছিলেন। পুলিশকে সে কথা বলেছ নাকি? হঠাৎ প্রশ্নটা মুখ থেকে বেরিয়ে আসতেই মনে মনে নিজেকে গালি দিলেন রেনর। কিন্তু এই যে বড় সাংঘাতিক, তাকে যে জানতেই হবে। ঠিক যে বলেছে তা বলবো না, আবার একেবারেও যে বলেনি তাও বলা যাবে না হুজুর, বললেন আকান্তক। সে বলেছে তার মনে পড়েছে আপনার মতো এক ভদ্রলোক এসব কিনতে এসেছিলেন, কিন্তু কে তিনি তা সে বলতে পারে না। আর আবার দেখলেও সে চিনতে পারবে, তাতেও সন্দেহ আছে। বুঝতে পারলেন হুজুর? শুনলেন বটে রেনর, কিন্তু অর্থ কি দাঁড়ালো তা বোঝার মতো ক্ষমতা ঠিক সেই মুহূর্তে তার ছিল না। শুধু মাথার ভেতরে একটা চিন্তাই বারবার ঘুরপাক খেতে শুরু করলো, যে গতকালকে বিকেলে তিনি যা কেনাকাটা করেছিলেন তার সন্ধান পুলিশ কোত্থেকে পেল। ভেতরটা রেনরের যেন হিম হয়ে যেতে লাগলো। এই কথা বলার জন্য এত রাতে তোমার এখানে আসার কি প্রয়োজন পড়ল? ওর মধ্যেই নিজেকে সামলে রাখার জন্য গলা চড়ালেন রেনর। হুজুর, আমি বুঝতে পারছি আমার আসতে দেরি হয়ে গেছে। যেন অপরাধ স্বীকার করছেন আগন্তুক। আরো আগে আসা উচিত ছিল, কিন্তু কি করব, দোকান বন্ধ হলো রাত 8টায়। তার কোনো রকমে এক মুঠো খেয়েই ফায়ারফিল্ডের বাস ধরেছি, তারপর এতটা হেঁটে। ম্যানেজারই পাঠালেন। কেন? ম্যানেজার পাঠালো কেন? হুজুর, আমি ওই দোকানের সর্দার খবরদার। খুব ছোটবেলা থেকেই ওখানে কাজ করছি, সকলে আমাকে বিশ্বাসও করে। আজই সন্ধেবেলা ম্যানেজার আমাকে ডেকে নিয়ে আপনার বর্ণনা দিয়ে বলল, জো, গতকাল সন্ধ্যায় মিস্টার রেনর দোকান থেকে এই জিনিস কিনে নিয়ে গেছেন, আর এক ভদ্রলোকও কিনেছেন। আমাদের কোনো খদ্দেরকে আমরা অসন্তুষ্ট করতে চাই না, পুলিশের ঝামেলায় পড়ুক তাও চাই না। তুমি বরং ব্রুম ম্যানরে মিস্টার রেনরের কাছে গিয়ে ব্যাপারটা বুঝিয়ে বলো। আমাদের দোকানের তো একটা সুনাম আছে। তাই হুজুর আমি এখানে এলাম, বুঝতে পারছেন? ঠোঁটের উপর জিভটা বুলিয়ে নিয়ে এক দৃষ্টিতে আগন্তুকের দিকে তাকিয়ে থাকলেন রেনর। যত সব ঝামেলা। দারুণ একটা বিরক্তি প্রকাশ করলেন রেনর। তোমার ম্যানেজার যেমন বোকা, তোমাকেও তেমনি বোকা বানিয়েছে। এত রাতে কষ্ট দিয়েছে শুধু শুধু। জিনিসপত্রগুলো কিনে গাড়িতেই রেখেছিলাম, সেখান থেকে ওগুলো চুরি হয়ে গেছে।
পুলিশকে জিনিসের বিবরণ দিয়ে ডায়েরিও করেছি। বোধহয় পুলিশ তা যাচাই করার জন্যই তোমাদের ওখানে গিয়েছিল। তা এটা তো সরাসরি আমাকে জিজ্ঞেস করলেই পারতো। এত রাতে তোমাকে কষ্ট দেওয়ার দরকার কি ছিল তা তো বুঝি না আমি। পুলিশ তো আমি জানি হুজুর, ওদের বড় ছ্যাচরা, বড় সন্দেহবাতী। যাজ্ঞে হুজুর, এখন বুঝতে পারলাম যে পোশাক আশাকগুলো আপনি কিনেছিলেন সেগুলো আপনার গাড়ি থেকে খোয়া গিয়েছে, আর আপনি তা পুলিশকে জানিয়েছেন, তাই পুলিশ দোকানে গিয়েছিল। যাক, ব্যাপারটা পরিষ্কার হয়ে গেল। এখন আমি নিশ্চিন্তে যেতে পারি। উঠে দরজার দিকে মুখ ফেরাতে গিয়ে আগন্তুকের নজরে পড়ল তাকের মধ্যে রাখা মদের পাত্রের দিকে। হুজুর, বিনয়ের সঙ্গে বলল আগন্তুক, ফায়ার ফিল্ড থেকে এই পর্যন্ত হেঁটে এসেছি, আবার হেঁটেই ফিরতে হবে। দয়া করে যদি এক পাত্র দেন। অবশ্যই। একটা গ্লাসে মদ ঢেলে নিলেন রেনন। আঙুলগুলো তার কাঁপছিল তখন। ঈশ্বর আপনার মঙ্গল করুন বলে গ্লাসটা একবার ওপরের দিকে তুলে গলায় ঢেলে দিলেন আগন্তুক। আহ, এবার তাহলে চলি, গুড নাইট। আগন্তুক চলে গেলে দরজায় আবার আগের মতো চাবি লাগিয়ে ড্রয়িং রুমে ফিরে আসার পথেই থমকে দাঁড়ালেন রেনন। দেখলেন হাতে বাতি নিয়ে নিঃশব্দে নিচে নেমে এসেছে ডায়না। আলোর হলুদ আভায় তার মুখ বিবর্ণ। কোনো কথা না বলেই রেনো ঢুকে গেলেন ডাইনিং রুমে। ডায়না অনুসরণ করল তাকে। পায়ে টক টক করছে একটা লাল চটি, পরনে সিল্কের কালো পায়জামা, তার উপর টকটকে লাল চাদর। বাতিটা নিভিয়ে টেবিলের উপর রেখে উৎসুক দৃষ্টি মেলে ধরল রেনোরের দিকে। কে এসেছিল? কোনো কথাই বলতে পারলেন না রেনোর। উত্তর জোগালো না মুখে। পুলিশ তার সন্ধান করছে, শুধু এটাই এখনই তার মাথায় পাক খাচ্ছে। পুলিশ পিছু নিয়েছে। যেখান দিয়েই হোক আর যেভাবেই হোক তার শয়তানির চাতুরি ফাঁস হয়ে গেছে। এটা ভাবতে গিয়েই ভয়ে অবশ হয়ে গেলেন তিনি। চুল্লির আগুনের পাশে দাঁড়িয়ে রেনো যেন কাঁপছিলেন। আস্তে আস্তে ডায়না এগিয়ে গেল তার আরো কাছে, তাকালো তার বিবর্ণ মুখের দিকে। কে এসেছিল? শান্তভাবে জানতে চাইল সেই একই প্রশ্ন। জানি না, ফেটে পড়লেন যেন রেনো। বলতে পারবো না। কিভাবে বলবেন? বলতে গেলে তো সবকিছু ফাঁস হয়ে যাবে। আগুনের পাশের চেয়ারে ধপ করে বসে দুহাতে মুখ ঢাকলেন রেনোর। পুলিশ পিছু নিয়েছে, গুটিয়ে আনছে জাল। এখন এখন তিনি কি করবেন? সুযোগ থাকতে থাকতে তার সদ্ব্যবহার করতে হবে। হ্যাঁ, তাই করতে হবে, তাই করবেন তিনি। কিন্তু কতখানি যেতে পারবেন? ইতিমধ্যে নিশ্চয়ই পুলিশ নজর রাখতে শুরু করেছে। মেয়েটা হাঁটু মুচড়ে পাশে বসল। সজাগ হয়ে উঠলেন তিনি। কি হয়েছে আপনার? তেমনি মৃদুস্বর ডায়নার। আপনি তো জানেন আমাকে বিশ্বাস করা যায়। কখনোই আমি বিশ্বাসঘাতকতা করিনি। না, তা ঠিক, ভাবলেন রেনোর। এইভাবে ভেবে যাওয়ার মুহূর্তে একটাই অবলম্বন, হ্যাঁ একটাই অবলম্বন চাই। কারো ওপর আস্থা রেখে একটু নিশ্চিন্ত হওয়া দরকার। কিন্তু কিভাবে এখন ডায়নাকে বলবেন যে কর্নেল ব্ল্যাকনেকে তিনিই খুন করেছেন আর পুলিশ তার পিছু নিয়েছে? কে এসেছিল যদি বলেন, হয়তো আমি আপনাকে সাহায্য করতে পারি, বলল মেয়েটি। সাহায্য? আমাকে? আমাকে সাহায্য করবে তুমি? চিন্তায় যেন উন্মাদ হয়ে উঠলেন রেনো। হ্যাঁ, এই মুহূর্তে তার সাহায্যেরই বড় দরকার। রেনোর তাকালেন তার চোখের দিকে। সহানুভূতি যেন ঝরে পড়ছে সেই চোখ থেকে। ভালো লাগছে তার সান্নিধ্য। হ্যাঁ, এখন সেই তার প্রিয় বন্ধু, একমাত্র বিশ্বস্ত বন্ধু। আর থাকতে না পেরে সামনের দিকে ঝুঁকে হাতে মুখ ঢাকলেন। তারপর গড়গড় করে বলে যেতে লাগলেন আদ্যপান্ত সমস্ত ঘটনা। এই কাজ আমি করেছি ফরগাসকে আমি ঘৃণা করি বলে, বেপরোয়াভাবে বললেন রেনো। এই কাজ আমি করেছি কারণ সে আমার গায়ে হাত তুলেছিল, তোমাকে আমার কাছ থেকে সরিয়ে নিয়ে যেতে চাচ্ছিল। এখন এখন ওরা আমার পিছু নিয়েছে। ওরা পুলিশ।
কাতরতায় ভেঙে পড়লেন রেনোর। নিস্তব্ধ কয়েকটা মিনিট কেটে গেল। তারপর ঝুলে পড়া বিবর্ণ মুখটি তুলে তাকালেন মেয়েটির দিকে। হাঁটুতে ভর দিয়ে তখনও সে তেমনিভাবে বসে আছে, তার মুখে মৃদু হাসি। আপনার ভয় পাওয়ার কিছু নেই, বলল মেয়েটি। ভয় পাওয়ার কিছুই নেই? বিস্ময় যেন ফেটে পড়ল রেনোর। কি বলছো তুমি? ভয় পাওয়ার কিছুই নেই? আপনি যা বললেন তার সবই আমি জানতাম, ফিসফিস করে বলল ডায়না। আপনি যা করেছেন তার সব কিছুই আমি জানি। জানো? আঁতকে উঠলেন রেনোর। কেমন করে জানলে? উত্তেজনায় চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন রেনোর। সঙ্গে সঙ্গে উঠে দাঁড়ালো মেয়েটিও। শুনুন, ক্ষণক্ষণে কণ্ঠে বলে উঠল ডায়না। রেনোরের মর্মভেদ করে সে যেন তাকালো তার দিকে। আজই হোক আর কালই হোক, এরকম একটা পরিণতিতে আসতেই হতো। এই মহলে আপনি আছেন, আমিও আছি। আমরা নির্ভর করে আছি পরস্পরের ওপর। আবার আমরা দুজনেই নির্ভর করে আছি এই মহলের ওপর। আমরা তিনজনে মিলে এক আত্মা, শয়তানের ত্রিমূর্তি। যে জগৎকে আপনি জানতেন, চিনতেন, এখন সেখানে আর আপনি ফিরে যেতে পারবেন না। তবে এখানে আপনি নিরাপদ, আপনার ভয়ের কোনো কারণ নেই। কি বলছো তুমি? এর পরেও আমার ভয় পাওয়ার কোনো কারণ নেই? ডায়নার মুখটা আরো কমনীয় হয়ে উঠল। আবার হাসল সে, সেই মৃদু হাসি। তারপর নিচু গলায় বলল, যেন ফিসফিস করছে, আমি আপনাকে বাঁচাতে পারি। কর্নেল ব্ল্যাকনে যে রাতে খুন হয়েছেন, সে রাতে আপনি যে বাড়ি থেকে বের হননি, বরং সবসময় বাড়িতেই ছিলেন, হল অফ করে তা প্রমাণ করে দেওয়ার দায়িত্ব আমার। নিদারুণ হতাশার মাঝে এইভাবে যে একটা আলোর আশা ফুটে উঠতে পারে, তার রেনোরের কল্পনার বাইরে ছিল। আকুল দৃষ্টি মেলে তিনি তাকালেন তার দিকে। ডায়না, ডায়না, তুমি তুমি হল অফ করে প্রমাণ করে দেবে যে আমি ওই রাতে বাড়িতে ছিলাম, বাড়ির বাইরে যাইনি? হ্যাঁ, দেব, তেমনি ফিসফিস করে বলল ডায়না। নিঃসংকোচে এরপর ডায়না যে চেয়ারে রেনোর বসেছিলেন সেখান থেকে তাকে তুলে এনে বসালো টেবিলের সামনের চেয়ারে। আচ্ছন্নের মতো তিনিও উঠে এলেন। আতঙ্কে হারিয়ে গেছে তার সমস্ত অস্তিত্ব। মেয়েটি যেন এখন তার একমাত্র ভরসা। একটা কাগজ এগিয়ে ধরল ডায়না তার দিকে, হাতে তুলে দিল কলম। মৃদু স্বরে বলল, যা বলি লিখুন কাগজে। ধীরে ধীরে যেন গুনগুন করে মেয়েটি বলে গেল। সুবোধ বালকের মতো রেনোর তার লিখে গেলেন। না, এই মুহূর্তে কোনো কিছু ভাবার ক্ষমতা তার নেই। নতুন করে আর ভাবতেও চান না তিনি। মেয়েটি যে কতখানি বিশ্বাসযোগ্য তা এবার নয়, অনেকবারই প্রমাণ হয়ে গেছে। সুতরাং এক্ষেত্রে অবিশ্বাসের কোনো কারণই নেই। লেখা শেষ করে নিচে সই করলেন। তারপর কিছু একটা মনে আসতেই কুলকুল করে হেসে পুনশ্চার দিয়ে তার নিচে আরও একটু লিখলেন। কাঁধের ওপর ঝুঁকল মেয়েটি। রেনোর লেখার পর মুখ তুলে তাকাতেই তার চোখ দুটো বিস্ফোরিত হয়ে গেল। এ কি, ডায়নার হাতে মিশমিশে কালো। চোখ পড়ার সঙ্গে সঙ্গে তীব্র আর্তনাদ আর এক ঝলক ধোঁয়ার মাঝে বিলীন হয়ে গেল রেনোরের জগৎ। আর্তনাদের শেষ রেশটুকু মিলিয়ে যেতে না যেতেই সশব্দে ঘরের দরজা ভেঙে পড়ল। খুলে গেল বন্ধ ঘর। হাতে ধুমায়িত রিভলভার। চকিতে ঘুরে দাঁড়ালো ডায়না। দেখতে পেল মাথায় একটা পুরনো নোংরা টুপি, গায়ে ম্যাকিনটাস, মোটা একটা মানুষ এগিয়ে আসছে তার দিকে। হুঁশিয়ারি দিয়ে আবার তখনই তাকে লক্ষ্য করে গুলি চালালো সে। কিন্তু তার আগেই যেন চোখের পলকে মানুষটি এসে গেছে টেবিল ডিঙিয়ে তার কাছে। সশব্দে আলোর কুপিটা পড়ে গেল মেঝেতে, ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। কার্পেটের ওপর ছড়িয়ে পড়ল তার গরম তেল। ইতিমধ্যে এক লাফে সেই মোটা মানুষটি এসে তাকে ধরে ফেলতেই শুরু হয়ে গেল ধস্তাধস্তি। কোনো বেড়াল যেন তখন ডায়না। টুকটুকে লাল ঠোঁটের ফাঁক দিয়ে বের হয়ে আসছে অশ্রব্য কথা, আর আপ্রাণ চেষ্টা করে চলেছে মুক্ত হওয়ার। যেন এক অশরীরী ক্ষমতায় তখন সে উন্মত্তা। কিন্তু মুহূর্ত পরেই লোহার শক্ত হাত করার বাঁধনে ধাক্কা খেয়ে থেমে গেল তার সব হাত পা ছোড়াছুড়ি।
সকাল। ফায়ারফিল্ড থানায় সুপারিনটেন্ডেন্টের ঘরের চেয়ারে বসে আছেন ডিটেকটিভ ইন্সপেক্টর বুলো। ঘরের সুপারিনটেন্ডেন্ট ক্লেটন আর সার্জেন্ট অ্যানেস্থিতারা আছেন। রেনোরের উপর আমার একটু সন্দেহ হয়েছিল, বললেন বুলো। ফরগাসের সঙ্গে কথাবার্তা বলার পর আমার বদ্ধমূল ধারণা হয়ে গেল যে ফরগাস মিথ্যে কথা বলছে না, তাহলে রেনোর কোনো কিছু গোপন করে যেতে পারে। এডিথ ব্ল্যাকনের সঙ্গে দেখা করতে গিয়েছিলাম তাই। তারপর গেলাম রেনোরের সঙ্গে দেখা করতে। বলতে পারেন একটা সুযোগ নিয়েছিলাম। ওর মনে মরার ভয় ঢুকিয়ে দিয়ে বাড়ি থেকে বেরিয়ে এলেও ঘুরে আবার রান্নাঘরের জানলা দিয়ে বাড়ির ভেতরে ঢুকেছিলাম, শুধু লক্ষ্য রাখার জন্য। ওর মনের মধ্যে আমি যে ভয় ঢুকিয়ে দিয়েছিলাম তার প্রতিক্রিয়াটা কি হয়। নিছক তাই দেখার জন্য বাড়ি ছেড়ে আসিনি। ওরা কেউ টেরই পায়নি যে আমি আবার বাড়ির ভেতরে ঢুকেছি। শুনতে পেলাম ডাইনিং রুমে রেনোর আর মেয়েটা কথা বলছে। আমি পা করে এসে দরজায় কান পেতে সব শুনলাম বটে, তবে ফিসফিস করে যে কথাগুলো হলো সেগুলো শুনতে পেলাম না। তারপরে শুনতে পেলাম গুলির আওয়াজ। মেয়েটার রেনোরের একেবারে মুখের ভেতরে গুলি চালিয়ে দিয়েছে। কিন্তু ওকে গুলি করতে গেল কেন মেয়েটা? বিস্মিত সুপারিনটেন্ডেন্ট প্রশ্ন করলেন। ওকে মেরে ফেলে মেয়েটার কি লাভ হলো? মেয়েটার নামে উইল লেখাটা শেষ হওয়ার পরপরই মেরেছে, বললেন বুলু। এটা ওর টেবিলেই পড়েছিল, যে উপন্যাসটা লিখছিল তারই সঙ্গে। নিজের জন্য আখ পয়সাও রাখেনি। মেয়েটা মহল মেরামত করাতে আর রক্ষণাবেক্ষণের খাতে এই টাকাটা খরচ করবে, এই হলো শর্ত। কিন্তু এখন? সুপারিনটেন্ডেন্ট বললেন, এখন তো খুনের দায় তাকে ফাঁসিতে ঝুলতে হবে। ছোট্ট একটু হাসলেন বুলো। খুন? কি বললে? আত্মহত্যা। মেয়েটি সেটাই বোঝাতে চেয়েছিল। পুলিশ রেনোরের পিছু নিয়েছে, এটা সে জানতো। আর এটা হলো রেনোরের স্বীকারোক্তি, পরিষ্কার লেখা আর সই করা, টেবিলের উপর পড়েছিল। রেনোরের স্বীকারোক্তি? হতবাক হলেন ক্লেটন। হ্যাঁ, তার কাহিনীও বলতে পারেন, জবাবে বললেন বুলো। তারপর উঠে দরজা পর্যন্ত একটু পায়চারি করে এসে বললেন, আমি পড়েছি স্বীকারোক্তি। হ্যাঁ, স্বীকারোক্তি ছাড়া আর কিছুই নয়। পড়তে পড়তে আমার মাথার চুল খাড়া হয়ে ওঠে। ওই পুড়িয়ে মেরেছে তার মাসিকে, মেরে জানলা দিয়ে নিচে ফেলে দিয়েছে হান্না মোফাতকে, খুন করেছে কর্নেল ব্ল্যাকনেকে। এই উপন্যাসের মধ্যেই তার সব নিখুঁত বিবরণ দেয়া আছে। এই কাহিনী ছাড়াও আরো কাহিনী আছে। কথার সঙ্গে কথা যোগ করলেন বুলো। মহল দেখাশোনা করতো যে হান্না মোফাত, তার একটা মেয়ে ছিল। এই ডাইনাই হলো সেই মেয়ে। একটুক্ষণ থেমে আবার বলে চললেন বুলো। ওর বাবা মেজর বার্টন হান্নাকে বাড়ি থেকে বেরিয়ে যেতে বলেছিল, তাই সে সকলকে খুন করে সাক্ষী না রেখে। বুঝতে পারলে কিছু? চলে গিয়েছিল হর্ট লেকেতে, সেখানেই ডায়নার জন্ম। পরে এই মহল যাদের তদারকি ছিল তাদের পরিচালিকা হিসেবে কাজ করার জন্য আবেদন করেছিল। মঞ্জুর হয়ে গিয়েছিল সেই আবেদন। কারো মনে কোনো সন্দেহ বা প্রশ্নই জাগেনি। হান্না আবার ফিরে এলো এই পুরনো মহলে, সঙ্গে নিয়ে এলো ডায়নাকে। এখানে ডায়নার পরিচয় হলো তার ভাইজি হিসেবে। আচ্ছা, অদ্ভুত আপনাদের এই জায়গা। যাক, এখন অন্য একটু কাজে যাচ্ছি। লন্ডন ফিরে যাওয়ার আগে আবার দেখা করে যাব। গুড নাইট। দরজা ঠেলে চলে গেলেন বুলো। সুপারিনটেন্ডেন্ট ক্লেটন আর সার্জেন্ট তাকিয়ে রইলেন তার গমন পথের দিকে। বেরিয়ে যাওয়ার পথে বলে গেলেন, মহলটা পুরে মাটির সঙ্গে মিশে গেছে। ডাইনিং রুমে যে আলোর কুপিটা উল্টে পড়েছিল তার থেকে এই কাণ্ড। একেবারে দাবানল ব্যাপার। ঠিক সময় ফায়ার ব্রিগেডও পৌঁছাতে পারেনি, কোনো কিছুই বাঁচাতে পারেনি। একদিক দিয়ে ভালোই হয়েছে। অমন শয়তান রক্তক্ষেকো ভুতুড়ে মহল পুড়ে গেছে। ভালোই হয়েছে, মানুষ হাঁপ ছেড়ে বাঁচবে। 6 মাস পর ক্লাব ঘরে বসে প্রযোজক জ্যাকব মার্খাম আলোচনা করছিলেন তার এক বন্ধুর সঙ্গে। হ্যাঁ, লন্ডন ছাড়ার আগে রেনোর যে কথাটা বলে গিয়েছিলেন তা আজও আমার চোখের সামনে জ্বলজ্বল করছে। বলেছিলেন, আমার পরের বই আপনার ভাগ্য ফিরিয়ে দেবে।
এতটুকু তো মিথ্যে নয়, খুব খাঁটি কথা, বললেন বন্ধু। চারদিকে তো আলোড়ন তুলেছে, অস্বীকার করার কোনো উপায়ই নেই। আজ পর্যন্ত যত অপরাধীর আত্মজীবনী বেরিয়েছে, এটা তার মধ্যে অন্যতম সাড়া জাগাতে পেরেছে। কিন্তু বুঝতে পারছি না তুমি কিভাবে এটা ছাপানোর অধিকার পেলে। রেনো নিজেই উইলে এই অনুমতি দিয়ে গেছে, বললেন মার্খাম। পাণ্ডুলিপি অবশ্য স্কটল্যান্ড ইয়ার্ডের হেফাজতেই আছে, তারাই অনুমতি দিয়েছে। আমি নকল করে এনে তাই ছেপে বের করেছি, বলে একটা দীর্ঘশ্বাস ছাড়লেন। হতভাগ্য রেনোর, তার সর্বনাশ হোক ক্ষতি হোক, এটা আমার আদৌ কাম্য নয়, ভাবতেও পারি না। নর্দাম্বারল্যান্ডের ওই মানুষ খেকো বাড়িটায় উনি কেনই বা গেলেন? বাড়িটা যেন একটা মানুষ খেকো, যদিও শিকারকে খায় না, তাকে যে কি পরিমাণ শয়তান করে তোলে তা কল্পনার অতীত।